চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, পরিবার সহ এলাকা জুড়ে শোকের ছায়া। নিজ গ্রামে চির ঘুমে রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ জন, নওগাঁয় একসাথে ৭ জনের জানাজা। রংপুরে গণপতির বাড়ি পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার, দায়ীদের সঠিক বিচারের আশ্বাস। সবাইকে আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টা নিশ্চিত করেছে পুলিশ। দুপুরে চর চাকলা গ্রামের ঘটনা এটি। স্থানীয়রা জানায়, সবাই জুমার নামাজে ছিলেন। এ সময় গ্রামের মরা নদীতে গোসল করতে নামে ৫ শিশু। কিছু সময় পর তাদের খোঁজ শুরু করে পরিবার। পরে সুমাইয়া, আরিবা, সুমি, সুরাইয়া ও শরীফুলের মরদেহ উদ্ধার করা হয়। একসাথে এত শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। ওরা ৫ জন মানে ওই জায়গায় আড়ালি জমি, তো ওরা যখন নিচে পড়েছে নিচের টিয়ারে, তখন মানে ওরা থাপে না। তারপর ধরে একজন করে ধরেছে। সবই তো ছোট হেল থেকে জানে না, একজনের ধরলে ৫ জন এবার এক জায়গাতে। এ বিষয়ে আরো খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। যাচ্ছে তার কাছে। আনোয়ার, আমাদেরকে জানাবেন সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কি? মরা নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় এই দুর্ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরীর চরচাকলা গ্রামে। তো এই মুহূর্তে আমি আছি ঘটনাস্থলে, এবং আমার পেছনে যে আপনি বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, তারপরে এবং পেছনে যে বাড়িগুলো দেখছেন সেখানে এখন চলছে স্বজনদের আহাজারি। তবে সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একই গ্রামের ৩টি পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে। নিহত ৫ শিশুর সবাই মেয়ে। তাদের মধ্যে ২ বোন সুমাইয়া, যার একজনের বয়স ১০ বছর, এবং আরিবা, যার বয়স ৮ বছর। এছাড়া নেমাজের ২ মেয়ে সুমি, একজনের বয়স ১২ বছর, এবং সুরাইয়া, যার বয়স ৯ বছর। আর শরীফুলের একমাত্র মেয়ে শরীফা, যার বয়স ১২ বছর। এই ৫ শিশু পানিতে ডুবে তারা মারা গেছে। তো স্থানীয়রা বলছেন যে আজ শুক্রবার হয় দুপুরের দিকে গ্রামের অধিকাংশ মানুষ জুম্মার নামাজ পড়তে মসজিদে এসেছিলেন। ঠিক সে সময় শিশুরা কাউকে না জানিয়ে গ্রামের পাশের মরা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ৫ জনই পানিতে ডুবে যায়। কখন তারা নদীতে নেমেছিল পরিবারের সদস্যরা তা প্রথমে জানতে পারেনি। পরে শিশুদের খোঁজ করতে গিয়ে নদীতে তাদের ডুবে যাওয়ার খবর পাওয়া যায়। এরপরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। একে একে ৫ শিশুকে তারা পানি থেকে তুলে আনেন। তবে ততক্ষণে সবাই মারা গেছে। তো এই মরা নদীটি মূলত পদ্মার একটি শাখা নদী। বছরের বেশিরভাগ সময় এখানে তেমন পানি থাকে না। নদীর তলদেশ এবং আশপাশের জমিতে চাষাবাদও করেন স্থানীয়রা। কিন্তু বর্ষা ও সাম্প্রতিক বৃষ্টিতে পদ্মার পানি বেড়ে যাওয়ায় হঠাৎ করে নদীটি পানিতে ভরে যায়। আর সেই পানি যে এতটা গভীর ও বিপজ্জনক হয়ে উঠেছে সেটা হয়তো বুঝতে পারেনি ওই শিশুগুলো। তো সবচেয়ে কষ্টের বিষয় যে আজকের এই দুপুরটা শুরু হয়েছিল ৮-১০টা দিনের মতোই। শুক্রবারের ছুটির দিন, শিশুরা খেলছিল, পরিবারের সদস্যরা গিয়েছিলেন জুম্মার নামাজে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে চরচাকলা গ্রামের ৫টি পরিবারে নেমে এসেছে এমন এক শোক, যেখানে থেকে আর কোনোদিন হয়তো আগের মতো ফিরতে পারবে না তারা। বিশেষ করে শরীফুলের একমাত্র মেয়ে ছিল শরীফা, আর মাসুদের ২ মেয়ে সুমাইয়া ও আরিবা। পাশাপাশি ২ বোনকে হারিয়েছেন তিনি। একইভাবে নেমাজও হারিয়েছেন তার ২ সন্তানকে। তো ঘটনার পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী উঠেছে পুরো এলাকা। বাড়িগুলোতে চলছে এখন কান্নার মাতম। যে উঠোনে কিছু আগেও শিশু সন্তানদের কোলাহল ছিল, সেখানে এখন স্বজনদের আহাজারি। তো চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসির সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এরই মধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের যে আইনি প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া শেষে শিশুর লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন
প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সকলেই এই ঘটনায় শোক জানিয়েছেন এবং সকলেই শোকাহত। তবে এই মুহূর্তে চরচাকলা গ্রামের মানুষের একটাই প্রশ্ন যে একসঙ্গে 5টি শিশুর এমন মৃত্যু কি শুধু একটি দুর্ঘটনা হিসেবে থেকে যাবে, নাকি বর্ষায় এই ধরনের মরা নদী, খাল কিংবা জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববে স্থানীয় প্রশাসন ও পরিবারগুলো, এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবং যারা এই শিশুগুলো মারা যাওয়ার পর আশপাশের এলাকা থেকে দেখতে এসেছেন এক নজর, তাদের দাবিটা আমাদের কাছে ঠিক এমনটাই ছিল। চেষ্টা এই ছিল চাঁপাইনবাবগঞ্জে 5 শিশু নিহতের সবশেষ। ধন্যবাদ আনোয়ার। দর্শক, নদীতে গোসল করতে নেমে 5 শিশুর মৃত্যুর পরবর্তী সবশেষ খবর জানতে যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের দাফন হয়েছে নিজ নিজ গ্রামে। এর মধ্যে নওগাঁরই 7 জন। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শোকের পাশাপাশি এখন তাদের সামনে বড় প্রশ্ন, কিভাবে ঘুরে দাঁড়াবে নিঃস্ব এই পরিবারগুলো। এক একটি গাড়িতে আপনজন ফিরেছে ঠিকই, তবে সাথে ফিরেছে স্বপ্নভাঙ্গা বাস্তবতা। মৃতদেহবাহী গাড়ি যখন নওগাঁর গণ্ডগোহালী গ্রামে পৌঁছায়, তখন চারপাশে কেবলই কান্না আর আহাজারি। 2 সন্তান মোহন ও সুমনের নিথর দেহ দেখে মুহূর্তেই যেন থমকে যায় মা ময়নার পৃথিবী। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কিভাবে কাটবে আগামীর দিনগুলি, ভর করেছে সেই দুশ্চিন্তা। আমার জানের জিনিস হোক মোহন আর সুমন, বাবা ও দয়াল আল্লাহ আমার বাবা বেহেশতে দাও আল্লাহ। বাপ মা আশা করে দিয়া পাঠাচ্ছে, কাম কামাই করে নিয়ে আসবে, দেশের বেদ বিয়ে শাদী দিন দিয়া করে করবো কাম বাবা। এর মধ্যে আল্লাহ এখন কি গজব দিলা আল্লাহ ভালো জানে। খেটে খাওয়ানোর মতন এমন কেউ নেই যে 10টা টাকা ইনকাম করে এনে কেউ এদের মুখে তুলে দিবে। একমাত্র সন্তান কলিমউদ্দিন মরদেহর সামনে দাঁড়িয়ে বারবার নাম ধরে ডাকছিলেন মা কারিমা, কিন্তু সেই ডাকে যে আর ছেলে ছুটে আসছে না। এমন শূন্যতার ছায়া পড়েছে পারকাসন্দা ও দুবাই গ্রামে আরও 4 পরিবারে। শোকের পাশাপাশি সামনে আসছে ঋণের বোঝাও, তাই ঘুরে দাঁড়াতে দরকার কার্যকর উদ্যোগ। হয়তো 2-4 দিন হয়তো সহযোগিতা করলাম, আজও পর্যন্ত কেউ করতে পারবে না। সরকার পক্ষ থেকে যদি দয়া করে কিছু সহযোগিতা করে, তাহলে এই পরিবারটা একটু ব্যস্ত পারবে। দেশের উন্নয়নের জন্য এরা বিদেশে যায়, রেমিটেন্স পাঠায়, এর দ্বারা আমাদের দেশের উন্নয়ন হয়, এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে এদের দ্বারা। এরা চরক আর এরা এখন নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। ওই জন্য পরিবারগুলো যেন সরকারি এককালীন এদেরকে একটা অনুদান দেওয়া হয়। এর আগে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে হয় প্রথম জানাজা, আর বাড়িতে দ্বিতীয় দফার জানাজার পর চিরনিদ্রায় শায়িত করা হয় তাদের। বাকি 2 জনের দাফন হয়েছে নাটোর ও রাজশাহী জেলার নিজ গ্রামে। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। রংপুরে নিহত গণপতির বাড়ি পরিদর্শন করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রশিদ। দুপুরে মাছুয়াপাড়ায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনাস্থলে যান তিনি। কথা বলেন এলাকাবাসীদের সাথে। পরে তিনি জানান, তদন্তের সময় অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজবে পুলিশ। বলেন, সঠিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। এ সময় তিনি আরও বলেন, আগামী 7 দিনের মধ্যে রংপুরে মাদক নির্মূলের দৃশ্যমান পরিবর্তন আনা হবে। তদন্ত তো আসলে একটা চলমান প্রক্রিয়া, এটা তদন্তের ধারাবাহিকতা, অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর পেশাদারিত্বের সাথে আসলে জবাব খোঁজাটাই আমাদের দায়িত্ব। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে সেগুলার যথাযথ জবাব দিয়ে মামলাটাকে একটা সঠিক পর্যায়ে নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে যাতে একটা সুবিচার হয়, আমরা সেই চেষ্টাটাই করছি। নওগাঁয় আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালে অনিয়ম অসঙ্গতি দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বাড়ি থেকে স্যালাইন কেনা, চিকিৎসকের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন রান্নাঘর সহ নানা বিষয়ে দেন তাৎক্ষণিক নির্দেশনা। সমাধানে বেঁধে দেন 1 সপ্তাহ সময়। শেষ হয়েছে সেই 7 দিন। এখন কতটা বদলেছে হাসপাতালের চিত্র, তাই খোঁজার চেষ্টা করেছেন হারুন রশিদ চৌধুরী। গত 23 আগস্ট স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন নওগাঁ জেনারেল হাসপাতালে, পেয়েছিলেন নানা রকম অনিয়ম অসঙ্গতি, বলেছিলেন সপ্তাহের মধ্যে ঠিক করতে হবে সবকিছু। আজকে সপ্তাহ পেরিয়ে এই হাসপাতালের কি অবস্থা, তাই জানার চেষ্টা করব।
হাসপাতালের চিত্র বলছে 7 দিন আগেও যেমন রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছিল, এখনকার পরিস্থিতিও ঠিক একই রকম। এই যেমন শারীরিক দুর্বলতা নিয়ে ভর্তি তানিয়ার স্যালাইন আর ইঞ্জেকশন কিনতে হচ্ছে বাইরে থেকে। একই অভিযোগ পরীক্ষা নিয়েও। জ্বরাক্রান্ত মায়ের সিবিসি সহ কয়েকটি পরীক্ষা বাইরে করিয়েছেন ববি, অথচ মন্ত্রীর নির্দেশ ছিল প্রয়োজনীয় পরীক্ষা হবে হাসপাতালেই। সরকারি হাসপাতালে তো আসছি মেডিকেলে, তাহলে আমরা বাইরে থেকে কিনবো, একটা স্যালাইনে এখানে তিনি পাবো না, তো বলছে এখানে নাই কো, বাইরে থেকে কিনতে হবে। সিবিসি টেস্টটা বাইরে থেকে করা হয়েছে হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন টেস্টটা 7.5 ছিল, আর লবণের এই টেস্টটা ইলেকট্রলিক্স, এটা হচ্ছে বাইরে থেকে করা হয়েছে। স্যারের সঙ্গে কথা বলবো, আপনি ইনচার্জ হিসেবে এটা বলবেন না যে এটা কেন করতে হলো? মন্ত্রী যেদিন পরিদর্শনে এসেছিলেন সেদিনই এক চিকিৎসককে অনুপস্থিত পেয়ে সতর্ক করা হয়। 7 দিন পর বৃহস্পতিবার সকাল 10টায়ও কয়েকজন মেডিকেল অফিসারের রুমের দরজায় দেখা গেল তালা। তবে কিছুক্ষণ পর এক চিকিৎসক এসে দাবি করেন নির্ধারিত সময়ে এসেছেন হাসপাতালে। আমাকে যে ডাক্তারের কাছে পাঠায় সে ডাক্তার এখনো আসে নাই, রুমই খোলে নাই এখনো, তালা দেয়া। কয়টা বাজে? এখন 9:45 বাজে। 16 নাম্বার দিছে, ওখানেও ডাক্তার নেই। আবার আমি উপরে 2তলায় আসলাম, একজন বলে 207-এ যাও, এখন আর সবগুলো তালা মারা। স্যারের রুমে স্যারের সাথে দেখা করে কাজ করে যে নিচে আমরা ওগুলো কাজ করে উপরে আসতেছি, এরকম। আপনি হয়তো ভালো করে লক্ষ্য করলে, খেয়াল করলে দেখবেন যে খুব বেশিক্ষণ আগে রোগী আসার কথা না। হাসপাতালের রান্নাঘরও গোছানোর নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী, কিন্তু 1 সপ্তাহ পরও সেখানে কাঙ্ক্ষিত পরিবর্তনের ছাপ নেই। এইটা ফ্যানের বাতাস আছে, এই জন্য এখানে একটু কাজ করতেছি, করার পর মুছে দেবো সঙ্গে সঙ্গে। আপনাদের এই যে এই সিলিন্ডারটা সরাতে বলছিল না মন্ত্রী সাহেব? করেনি তো, ওটা স্যারের কয়ে গেছে, স্যারের তো করেনি এখন। এত সব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালটির তত্ত্বাবধায়ক। তবে সিভিল সার্জনের দাবি, মন্ত্রীর পরিদর্শনের পরে বদলেছে অনেক কিছুই। সব জায়গায় সবাই সচেতন হয়েছে, যার ফলে সার্বিকভাবে পরিস্থিতি অনেকটা আগের তুলনায় অনেক উন্নত, ব্যবস্থা ভালো হয়েছে। চোখে পড়ার মতো পরিবর্তন আছে একটি জায়গায়, আগের তুলনায় হাসপাতাল এলাকায় কমেছে দালালের আনাগোনা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও লাগবে কতদিন। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রই আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। কুষ্টিয়ায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মাদকের বিস্তার, যেখানে জড়িয়ে পড়ছে যুব সমাজ, বাড়ছে অপরাধ। আরও জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কুষ্টিয়ার বাসিন্দারা যে প্রতিনিয়ত যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলোর সমাধানে এবং মাদকের বিস্তার রোধে স্থানীয় প্রশাসন কতখানি তৎপর রয়েছে? কুষ্টিয়ার সবচেয়ে বড় যে সমস্যা সেটি কিন্তু মাদক। এই মাদকের ভয়াবহ বিস্তারে কিন্তু বিশেষ করে অভিভাবকরা কিন্তু বেশ শঙ্কিত, উদ্বিগ্ন। বিশেষ করে আজকের যারা যুব সমাজ তারা কিন্তু এই ভয়াল মাদকের দিকে কিন্তু ধাবিত হচ্ছে, বিপদগামী হচ্ছে। এই বিষয়ে এর থেকে আসলে উত্তরণের যে কি উপায় সেই বিষয়টা কিন্তু জানা নেই, বিশেষ করে যারা অভিভাবক তাদের। তবে এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেই সাথে বিজিবির একটা বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে আমরা জানি কুষ্টিয়ার 46 কিলোমিটার সীমান্ত, ভারতীয় সীমান্ত রয়েছে। এই সীমান্তের বড় একটি অংশ দিয়ে কিন্তু এই মাদক, বিশেষ করে ফেন্সিডিল, হেরোইন থেকে শুরু করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য কিন্তু এদিক দিয়ে আসে। তবে একটা সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে ইয়াবা ভারতীয় সীমান্তে বা দৌলতপুর হয়ে আসে না, ইয়াবা টেকনাফ বা চট্টগ্রাম হয়ে বা মায়ানমার, বার্মা হয়ে কিন্তু ইয়াবার বড় চালান কিন্তু এই কুষ্টিয়াতে প্রবেশ করছে। আমরা এই বিষয় নিয়ে কিন্তু অভিভাবক এবং স্থানীয় যারা একজন সিনিয়র গণমাধ্যম কর্মী রয়েছেন পর্যায়ক্রমে তাদের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই। মাদকের যে ভয়াবহ যে বিস্তার কুষ্টিয়াতে, এই বিষয়ে আপনি অভিভাবক হিসাবে কতটুকু শঙ্কিত বা আপনার আসলে চাওয়া কি প্রশাসনের কাছে? আসলে আমাদের কুষ্টিয়া জেলা এবং পার্শ্ববর্তী যে এগুলো আছে সেগুলা এখন মাদকের ইসে ভাসছে, মানে হাত বাড়ালেই মাদক এখানে একেবারে সহজলভ্য
বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যেই বস্তিগুলো আছে সেগুলো তো একেবারে মাদকের একটা স্পট হিসাবে দাঁড় করিয়েছে। তো এই যুব সমাজগুলা এমনভাবে এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে যে আমরা অত্যন্ত শঙ্কিত। আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু একভাবে ছাড়তে পারছি না। তারা বিভিন্নভাবে বিভিন্ন সঙ্গে মিশতেছে, তারা খুব অল্প সহজেই তারা কিন্তু মাদক হাতের কাছে পেয়ে যাচ্ছে। আর এটা একটি বর্ডার অধ্যুষিত এলাকা, এখানে যেভাবে ইন্ডিয়ার থেকে মাদক বাংলাদেশে প্রবেশ করছে, এখন এটা এই রুটে মানে কুষ্টিয়া এবং তার পার্শ্ববর্তী যেই অঞ্চলগুলোতে এটা একটা একেবারেই ওপেন হয়ে দাঁড়াইছে। মানে যে কেউ মাদক গ্রহণ করার জন্য তার কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না। তা আমি এখানে আশা করব যে আমাদের যে মাদকদ্রব্য অধিদপ্তর আছে তাদের একটা বিশেষ ভূমিকা কিন্তু ইদানিং আমরা খুব একটা দেখছি না। তাদের জোরালো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা উচিত। সাথে সাথে প্রশাসনের এই বিষয়ে একেবারে জিরো টলারেন্সে আসা উচিত, কারণ মাদকের কারণে যুব সমাজ একদম ধ্বংসের দ্বার প্রান্তে। সেজন্য আমরা আশা করব যে সরকার এবং স্থানীয় প্রশাসন এ বিষয়ে জোরালো পদক্ষেপ নেবে। ধন্যবাদ। এই অভিভাবক জানাচ্ছিলেন আসলে হাত বাড়ালে, কুষ্টিয়ার যে পরিস্থিতি, হাত বাড়ালে কিন্তু মাদক পাওয়া যায়, বিশেষ করে যেখানে সেখানে বস্তি, শুধু বস্তি না শহর অলিতে গলিতে পাড়া মহল্লায় কিন্তু ছড়িয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন সিনিয়র সাংবাদিক, ডেইলি স্টারের কুষ্টিয়ার দায়িত্বে রয়েছেন স্টাফ রিপোর্টার হিসাবে। আমরা জানি কুষ্টিয়া মাদক প্রবণ এলাকা, কুষ্টিয়া তো বড় একটা সীমান্ত এরিয়া রয়েছে, 46 কিলোমিটার সীমান্ত। এই মাদক আসলে কোন কোন রুট হয়ে কি ধরনের মাদক আসে, আর এই মাদক নিয়ন্ত্রণে আসলে প্রশাসন বা সংশ্লিষ্টদের করণীয়টা আসলে কি? প্রথমত হচ্ছে মাদকের রুট নিয়ে বিস্তারিতটা আমি পরে বলি। তার আগে যদি বলেন যে করণীয় কি, আমি আসলে রুটের বিষয়ে খুব বেশি বলতেও পারবো না। এখানে সীমান্ত আছে, এদিক দিয়ে মাদক আসছে, এটা আমরা সবাই জানি, বা প্রশাসনও স্বীকার করে, বলে, জানে, তারা ব্যবস্থাও নেন। তারা আমরা এর আগেও দেখেছি যে প্রচুর পরিমাণে মাদক কিন্তু বিজিবি ও জব্দও করছেন, সেগুলো ধ্বংসও করছেন, কিন্তু তারপরেও আসলে মাদকের যে বিস্তার এটা রোধ করা যায়নি। আর আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ভূমিকাকে, আমি বলবো যে এখানে আন্তরিকতার কিছুটা ঘাটতি আমরা মানে লক্ষ্য করি, বিশেষ করে যে সমন্বয়হীনতা আমার মনে হয়। আমরা তো আসলে যে কাজগুলো নিয়ে কাজ করি, যে প্রশাসনের সঙ্গে বলতে গেলে প্রশাসনের যারা ঊর্ধ্বতন আছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন আছেন, সে সঙ্গে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তো সব জায়গাতেই আমরা কিন্তু কথা বলি এবং দেখি যে এখানে একটা গাঢ় ভাব আছে সবার মধ্যে। ধন্যবাদ। এই গণমাধ্যম কর্মী বলছিলেন আসলে মাদক নিয়ন্ত্রণে যারা কাজ করেন তাদের দায়িত্বহীনতা এবং তাদের একটা গা ছাড়া ভাব কিন্তু পরিলক্ষিত হয়েছে। তিনি আসলে বলতে চেয়েছেন এটি আসলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিজিবি বা তাদের দিয়ে এই মাদক নির্মূল আসলে সম্ভব নয়। এই বিষয়টা জনসচেতনতার কিন্তু ব্যাপক প্রয়োজন বলে তিনি মনে করেন। এই ছিল কুষ্টিয়ার সর্বশেষ মাদকের যে ভয়াল পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ শরীফ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ইব্রাহিম খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে সোনাদিয়া সৈকতে তার মরদেহটি ভেসে ওঠে। এর আগে গেল বুধবার সমুদ্র সৈকতের জল তরঙ্গ বিচে গোসল করতে নেমে ভেসে যায় ইয়াসিন খান ও তার চাচাতো ভাই ইব্রাহিম খান। এ সময় ইয়াসিনের মরদেহ লাইফগার্ড কর্মীরা তৎক্ষণাৎ উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিলেন ইব্রাহিম। তারা দুজনেই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা, কাজ করতেন IZKP নামের একটি প্রতিষ্ঠানে। কোম্পানির বার্ষিক বনভোজনে অংশ নিতে কক্সবাজার যান তারা। কক্সবাজারে একটি মদের বারের সংঘর্ষে নিহত হয়েছেন 2 যুবক। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। বার কর্তৃপক্ষ জানায় রাশেদ নামে এক যুবক বারে মদ পান করছিলেন। এ সময় তাজওয়ার হক রাদি নামে আরেক যুবকের সাথে বাকবিতণ্ডা শুরু হয় তার। এক পর্যায়ে তাজওয়ার হক রাদির লোকজন রাশেদকে ছুরিকাঘাত করে। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে আসেন সালমান নামে আরেক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে হামলা করা হয় তার উপর। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাদের। পুলিশ জানায় বারটির অনুমোদন নেই। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। একজন প্রথমে আইছিল আমার এখানে কল দিতে, আমি জগাটা দেওয়ার কারণে যখন পুরোপুরি জগাটা হয়নি, আমি যাকে জগাটা দেওয়ার চেষ্টা করছি তাকে আমি এখানে নামে গেছি। এরপরে হঠাৎ করে দেখছি যে উপর থেকে রক্তাক্ত নিয়ে ফেরা হাত দিয়ে এখানে একটা লোক এসে আমার সামনে পড়ে গেছে এইটুকু। রাঙামাটির পর্যটন কেন্দ্রে ভিড় বেড়েছে পর্যটকদের। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জিয়াউল হক, যাচ্ছি তার কাছে। জিয়া, পর্যটকদের প্রতিক্রিয়া কেমন, তাদের সুবিধা অসুবিধা কি কি দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন।
মিলাদুন্নবীর একটি ছুটি ছিল। সব মিলিয়ে যে 3 দিনের ছুটি কাটাচ্ছে রাঙামাটির যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিছুটা ভিড় বেড়েছে কয়েকদিনের তুলনায়। তবে রাঙামাটির যেসব জায়গাগুলোতে পর্যটকরা বেশি যেতে পছন্দ করেন সেটা হচ্ছে কাপ্তাই হ্রদের যে নীল জলরাশি এবং যে লেক পাহাড়ের সৌন্দর্য, সেটি আসলে প্রথম তারা এখানে ঘুরতে বেরিয়ে পড়েন সকালবেলা। যে বিভিন্ন ঘাট রয়েছে সেই ঘাটগুলো থেকে পর্যটকরা বোট নিয়ে রাঙামাটির সুবলং ঝর্ণার দিকে আসলে তারা প্রথমে বেরিয়ে পড়েন এবং সেই তথ্যই আমরা জেনেছি। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ঘাট সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা বলছেন যে এখন পর্যন্ত রাঙামাটি যে বিভিন্ন ঘাট থেকে প্রায় 500-র মতন বোট বিভিন্ন জায়গায় ছেড়ে পর্যটকরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়াও কাপ্তাই হ্রদ রয়েছে, এছাড়া সুবলং ঝর্ণা, পলয়েল পার্ক সহ। আমি এই মুহূর্তে রয়েছি যে সড়ক বিভাগের একটি নির্মাণাধীন লেক ভিউ গার্ডেন, সেখানেও আসলে স্থানীয় পর্যটকদের ভিড় আসলে মোটামুটি ভালোই ছিল। তবে কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে মানুষজন কিছুটা কমে গেছে। আমিও একটি ঘরের নিচে এসে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। তবে সাজেক ভ্যালির কথা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, সাজেক ভ্যালির পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণা দেব বর্মন তিনি যেটি জানিয়েছেন যে আগে আসলে এই রাঙামাটি বা পার্বত্য অঞ্চলে যে শুধুমাত্র শীতকালে আসলে পর্যটকদের আগমন থাকলো, এই বছর আসলে বর্ষা মৌসুমে ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। তাদের প্রত্যাশার তুলনায় পর্যটকের সংখ্যা ভালো হয়। তাদের যে অন্য বছরে যে বর্ষায় যে ব্যবসা হতো তার চেয়ে ভালো ব্যবসা হয়েছে বলে তারা জানিয়েছেন। পর্যটকরা এইসব রাঙামাটির এইসব ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক বা সাজেক ভ্যালি ছাড়াও কাপ্তাইয়ের বেশ কিছু পর্যটন এবং টুরিস্ট স্পট রয়েছে সেগুলোতে এসে ঘুরে বেড়াচ্ছেন। রাঙামাটির এই স্পটগুলো ছাড়াও দূর দূরান্ত যে ঝর্ণার যে স্পটগুলো রয়েছে, বিশেষ করে বিলাইছড়ি, দুর্গম, ফারোয়ার, আপনার ধূপপানি ছড়া ঝর্ণা ছিল, নোকাটা ছড়া, মোপ্পা ছড়া ঝর্ণাতেও আসলে ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে বলে তারা জানিয়েছেন। মানুষজন আসলে ট্রেকিং করতে পছন্দ করেন, সেসব পর্যটকরা আসলে সেই জায়গাগুলোতে ঘুরে বেড়ান, কারণ সেখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হেঁটে গিয়ে সেই ধূপপানি ছড়া ঝর্ণা বা নকাটা ছড়া ঝর্ণাগুলোতে যেতে হয়। যারা ট্রেকিং পছন্দ করে সেসব পর্যটকরা আসলে সেখানটায় দিয়ে যান এবং যারা আসলে একটু কম হাঁটা পছন্দ করে তারা রাঙামাটির লেকের এই সৌন্দর্য তারা আসলে দেখেন। রাঙামাটির এইসব পর্যটনগুলো ঘুরে আসলে বিকেল বেলায় মানুষ পর্যটকরা যেটি পছন্দ করে, এখানকার যে স্থানীয় মার্কেটগুলো রয়েছে, যে টেক্সটাইল মার্কেট, সেই সব কাপড় চোপড় কেনাকাটা করেন। এখানকার যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের যে সবজি বা বিভিন্ন জমির উৎপাদিত ফসল রয়েছে সেই ফলগুলো তারা আসলে কিনতে চেষ্টা করেন। এখানকার যে মার্কেটগুলো রয়েছে, টেক্সটাইল মার্কেটের যে ব্যবসায়ীরা তারা যেটি বলছেন, বেশ কিছু দিন আসলে পর্যটকদের আগমন বাড়াতে পর্যটক আসাতে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। তারা প্রত্যাশা করছেন বর্ষার পরে যে শীত মৌসুম, সেই শীতেও আসলে ভালো পর্যটনের বেচাকেনা, পর্যটক আসবে তাদের বেচাকেনা ভালো হবে বলে জানাইছেন। শ্রেয়া, রাঙামাটি থেকে পর্যটন সংশ্লিষ্ট সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। ধন্যবাদ জিয়া। দর্শক, পর্যটন কেন্দ্রের খবর জানতে যুক্ত ছিলাম রাঙামাটিতে। প্রথমবার সম্পূর্ণ বিদেশি বিনিয়োগে টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গার লাল দিয়ার চরে নির্মাণ কাজ শুরু হচ্ছে রোববার। ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে কাজটি করবে ডেনমার্কের এপিএম টার্মিনালস। এতে বিনিয়োগ বাণিজ্যে ইতিবাচক প্রভাবের আশা বন্দর ব্যবহারকারীদের। ফখরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। প্রথমবার সরাসরি বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল পাচ্ছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনাল নির্মাণে পিপিপি মডেলে, তবে G2G ভিত্তিতে 2021 সালের জুনে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সবশেষ 25 সালের নভেম্বরে হয় কনসেশন চুক্তি। মোট 49.15 একর জায়গার 32 একরে হবে মূল টার্মিনাল, যেটি এখন গ্রিনফিল্ড। বাকি 7.15 একরে হবে কন্টেইনার ইয়ার্ড আর 10 একরে ট্রাক পার্কিং। চুক্তির 33 বছরের মধ্যে নির্মাণকাল 3 বছর আর অপারেশন চলবে 30 বছর। প্রয়োজনে বাড়বে আরও 15 বছর। এই বিদেশি বিনিয়োগ সরাসরি আসার মাধ্যমে আমাদের দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট এবং প্রযুক্তিগত দিক থেকে চিটাগং পোর্ট সহ বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। লালদিয়ায় $550 মিলিয়ন বেশি বিনিয়োগ করবে এপিএম টার্মিনালস। থাকবে 7টি STS আর 32টি RTG। 616 মিটারের জেটিতে ভিড়তে পারবে 10 মিটার ড্রাফট এবং 6000 একক কন্টেইনারের জাহাজ। বছরে ওঠানামা হবার কথা 0.8 মিলিয়ন একক কন্টেইনার। মাঝখানে যে বন্দরটা করছে তাদের একটি প্রতিযোগিতা, একটা বাজার তৈরি হবে। এই প্রতিযোগিতার ফলে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের কাছে যেটি স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ে যেই সার্ভিসটা ভালো লাগবে তারা কিন্তু সেটাই গ্রহণ করবে। এই উদ্যোগ থেকে বন্দর কর্তৃপক্ষ এককালীন পেয়েছে $25 মিলিয়ন। বছরে পাবে $2.5 লাখ কনসেশন ফি আর কন্টেইনার প্রতি মিলবে $23। 2030 সালের মধ্যে অপারেশনে যাবার কথা রয়েছে লালদিয়া টার্মিনাল। আমরা সবসময় ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকে আমরা দেশে স্বাগত জানিয়েছি এবং সেটাও চেয়েছি যে প্রকৃত অর্থে বিনিয়োগটা হোক। একটা গ্রিনফিল্ড পোর্ট হওয়া মানে সম্পূর্ণভাবে এটা বিনিয়োগটা বাইরে থেকে আসছে। গ্রেফিল্ড না গ্রিনফিল্ড, কোনটি বিদেশিদের দেয়া উচিত? এমন বিতর্কের মধ্যে ডেনমার্ককে দেয়া
এপিএম টার্মিনালের নির্মাণ কাজের সূচনা হতে যাচ্ছে আগামী রোববার, যা বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সূচনা করবে নতুন দিগন্তের। এদিকে প্রকল্প এলাকা থেকে উচ্ছেদ হওয়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে $15 মিলিয়ন ব্যয় করবে এপিএম টার্মিনালস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।